আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম রাজার বাগানে। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরো একবার খুব সংক্ষেপে বলে দিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে হাইপ করে দেবেন। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত নতুন নতুন গল্প শুনতে থাকুন। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, শুরু করছি আজকের গল্প রাজার বাগানে। অতসী নামে যে মেয়েটিকে আমি ভালোবাসতে শুরু করেছিলাম, কি কপাল, গত আষাঢ়ে তার বিয়ে হয়ে গেল। আমি যে শহরে থাকি সেটা যথেষ্ট বড় নয়, আমোদ ফুর্তির জায়গা খুব কম, এবং দুঃখটুকু বলতে হলে কলকাতার লোকেরা যেমন ইচ্ছে করলে সপ্তাহে 21টা সিনেমা দেখতে পারে, কিংবা ময়দানে মনোহর দাস তরাগের পাশের মাঠে মেয়ে ছেলেদের বাস্কেটবল বা হকি দেখে সময় কাটাতে পারে, বা চিড়িয়াখানায় এবং জাদুঘর দেখে গঙ্গার ঘাটে ঘুরে ঘুরে, বা ভালো রেস্টুরেন্টে পয়সা থাকলে অবশ্যই দিদার খেয়ে প্রচুর মদ্যপান করে, ভাই এইরকম হাজারটা ব্যাপারে নাক গলিয়ে নাক ঝাড়বার মতোই হৃদয়ের দুঃখ শ্লেষার মতো ঝেড়ে ফেলতে পারে। দুঃখের বিষয় মফস্বল এই জেলা শহরে সেটি হওয়ার নয়। দুঃখটা তাই বেশ টুটি টিপে ধরলো আমাকে। এখানে প্রকাশ্য জায়গায় কোনো বয়সের মেয়ের সঙ্গে দুটো কথা বললেই নিডি পড়ে যায়। প্রেম করা মানে কতটা ঝুঁকি নেওয়া তা পরিমাপ করবার নয়। অতসীর সঙ্গেও বস্তুত আমার সেরকম মিলামেশা ছিল না, এবং বলতে কি তাকে ভালোবাসার কথা বলবার কোনো সুযোগও আমার কখনো হয়নি। আমি যে তাকে ভালোবাসতাম এই কথাটা তাকে জানানো হয়নি বটে, কিন্তু তাতে তো ভালোবাসা মিথ্যে হয়ে যায় না। এবং গত আষাঢ়ের পর আমার জীবন দুর্বল কুলির পিঠে অত্যন্ত ভারী গাঁটারির মতো হয়ে আছে। অতসীর বিয়ে হয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত আমার ভারী বিশ্বাস ছিল কিছু একটা ঘটবেই, নিশ্চিত বিয়ের অনুষ্ঠানটি হবে না। কি ঘটবে তার স্পষ্ট কোনো ধারণা আমার না থাকলেও আমি একটা দৈব ঘটনার অপেক্ষা করেছিলাম, এবং অন্ধকার ঘরে বসে প্রচন্ড মানসিক ক্ষমতা প্রয়োগ করে অতসীর সঙ্গে একটা টেলিপ্যাথি করবার চেষ্টাও করা গিয়েছিল। তার অবশ্য দরকার ছিল না। অতসীর বাড়িতে টেলিফোন ছিল, ইচ্ছে করলে পোস্ট অফিস বা কোনো সরকারি দপ্তরে গিয়ে অতসীকে টেলিফোন করা যেত, কিন্তু তার একটা অসুবিধাও ছিল। অতসীকে আমি কি বলবো, বললেও অবশ্য অতসী বুঝতো না। প্রেমিক পুরুষের কথাবার্তা যেমন অসংলগ্ন হয়ে থাকে, পুরুষের প্রিয় নারীও তেমনি বুদ্ধিমত্তায় এবং ইঙ্গিত গ্রহণে খাটো হয়ে থাকে। এ আমার অভিজ্ঞতা লব্ধ সত্য। আর তদুপরি অতসীর সঙ্গে সরাসরি কথা বলবার পক্ষে আমার প্রেমিক হৃদয় তেমন শক্ত সবল ছিল না। কিন্তু টেলিপ্যাথিতে ওসব ঝামেলা তো নেই। তদুপরি আধুনিক যন্ত্রপাতির অর্থাৎ টেলিফোনের চেয়ে আমি এই মানসিক এবং দৈব শক্তিগুলির উপরেই বেশি আস্থাশীল ছিলাম। দুর্বল প্রকৃতির লোকেদের এটাই বৈশিষ্ট্য। আর টেলিপ্যাথির যোগটা খুব সুচারুভাবেই হলো। আমি ডাকলাম, অতসী, অতসী। আমি অমর। জানি। কি করে জানলে? বারে, আপনার গলা চিনি যে। কি করে চিনলে? চেনা যায়, আপনি বুঝবেন না। তোমাকে আমি একটা কথা বলবো।
জানি তো। জানো? কি কথা বলো তো? আপনি আমাকে ভালোবাসেন? না না, কথাটা ঠিক তা নয়। নয়? অত সে অবাক হলো। আমি সামান্য হেসে দৃঢ় স্বরে বললাম, না। তবে কি? এ ঠিক ভালোবাসার কথা নয়। তবে কি? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমি আমি আসলে তোমাকে বলতে চাইছিলাম যে ভালোবাসা এক ধরনের নীরবতা। ও, বুঝেছ? বুঝবো না কেন? এসব কথা সবাই বোঝে। তুমিও কোনোদিন আমাকে কিছু বলনি। অতসী দীর্ঘশ্বাস ফেলে বলল, বলেছি। কি বলেছ? কি বলেছ? নীরবতা। আপনি বোঝেননি? ইত্যাদি। এইভাবে আমার টেলিপ্যাথি যোগাযোগটা খুব সফল হয়েছিল। সংলাপের শেষ দিকে আমরা পরস্পরকে বিয়ের প্রস্তাব দিয়ে পরস্পরই তা গ্রহণ করেছিলাম। তবু আষাঢ় মাসে বাংলাদেশের হাজার হাজার বিয়ের মধ্যে আমার জীবনের সবচেয়ে মারাত্মক বিয়েটি বিনা বাধায় অনুষ্ঠিত হয়ে গেল। আষাঢ় মাসে কত ঝড় জল হয়, পৃথিবী ভেসে যায়, মানুষের কত জরুরি কাজ আটকে থাকে, কিন্তু অতসীর বিয়ের দিনটি ছিল নির্মেঘ, রাতটি ছিল জ্যোৎস্নাময়ী। সেই রাতে কোচবিহার জেলা শহরের নির্জন সাগর দিঘির পাড়ে বসে আমার প্রথম হৃদরোগের লক্ষণ দেখা দেয়। মাটিতে শুয়ে থাকবার দরুন শরীর রসস্থ হয়ে পরবর্তীকালে স্থায়ী অ্যাজমা রোগটির বীজটিও আমি সেই রাতেই আহরণ করি। অসফল প্রেম কত মারাত্মক, অসফল জীবনও তাই। অমর বসু আমার নাম। আমরা বংশানুক্রমেই অসফল। যতদূর জানি আমার ঠাকুরদা, আমার বাবা এবং আমি কেউই জীবনে কিছু করতে পারিনি, একমাত্র বংশ রক্ষা করা ছাড়া। আমার দ্বারা সেই বংশ রক্ষার ব্যাপারটিও ঘটবে কিনা কে জানে। আমি দেখতে সুন্দর নই, লেখাপড়ায় সাধারণ বিএ পাস, খেলাধুলা, গান বাজনা, সাহিত্য টাইত্য বা ছবি আঁকা কিংবা অভিনয় করা কিছুই পারি না। বাবার সম্পত্তি নেই, নিজের 250 টাকা মাইনে চাকরি আছে মাত্র। উচ্চাশা সম্পন্ন হওয়ার কোনো কারণ আমার নেই। তবু কেন যে কুচবিহারের সবচেয়ে সফল উকিল বিজন বিহারী দত্তের মেয়ে অতসী দত্তের প্রেমে আমি পড়েছিলাম। কিন্তু আমার এই ব্যর্থতা নিয়ে কেউ কখনো মন্তব্য করেনি, বন্ধুরা ঠাট্টা করেনি, শুভাকাঙ্ক্ষীরা সান্ত্বনাও দেয়নি। তার কারণ আমার প্রেমের ব্যাপারটা আমার প্রেমিকার মতোই আর কেউই টের পায়নি কখনো। কিন্তু হৃদরোগ এবং হাঁপানি গোপন থাকবার নয়। কুচবিহার শহরের একটির একটি জায়গায় চমৎকার একটি বাগান আছে। রাজার আমলের এই পুরনো বাগানটির মতো সুন্দর এবং নির্জন স্থান উত্তর বাংলাতে বোধহয় বেশি নেই। গাছপালা, ফুলটুল, পাখি টাকি এবং কীটপতঙ্গ আমার বড় ভালো লাগে। কোচবিহারে এক সময় খুব জনপ্রিয় ছিল 2 আনা দামের প্রকাণ্ড প্রকাণ্ড সিঙ্গাড়া। অফিস থেকে বেরিয়ে ওই সিঙ্গাড়া গোটা 2 খেয়ে আর 1 কাপ চা খেয়ে ওই বাগানে গিয়ে বসে থাকতাম। রোজ সিঙ্গাড়া এবং চা খাওয়ার ফলে অম্বল হতো, গ্যাস ঠেলা দিত বুকে। তখন হৃদরোগটি টের পেতাম। আর আর অতসীর কথা মনে পড়ত। আমি বসে বসে আমার অসফল জীবন নিয়ে মনে মনে একটা অত্যন্ত সফল উপন্যাস লিখতে শুরু করতাম। লেখা হয়নি যদিও। বাড়ি থেকে সে সময় আমার বিয়ে চেষ্টা হচ্ছিল। বয়স 33, চেষ্টা না হবেই বা কেন। কিন্তু সে সময় আমি টের পেলাম, যদিও অতসীর সঙ্গে আমার প্রেমের ঘটনার কথা কেউ কখনো টের পায়নি, তবু আমার যে হাঁপানি আছে কোচবিহার জেলার প্রায় সব পাত্রীপক্ষই জেনে গেছে। বিয়ের কথা এগোয়
মেয়ে দেখা দেখিও হয়, কিন্তু সব শেষে পাত্রীপক্ষ কি করে যেন আমার হাঁপানির কথা টের পেয়ে পিছিয়ে যায়। হৃদরোগের ব্যাপারটাও হয়তো জানাজানি হয়ে গেছে। 8-10 বার এইভাবেই বিয়ে সম্বন্ধ ভণ্ডুল হয়ে গেল। আমি অফিসের পর যথারীতি সিঙ্গাড়া খাই, চা খাই, বাগানে গিয়ে বসি। অম্বুলার গ্যাস থেকে বুকের হৃদরোগ জেগে ওঠে, হাঁপানি দেখা দেয়, আর অতসীর কথা মনে পড়ে। আমার জীবন যে কত অসফল সেই কথাই ভাবি। অতসীর যখন বিয়ে হয়ে যায় তখন আমার বয়স 20 কি 21। মানুষ ওই বয়সে জীবন শুরু করে, আর আমি কিনা জীবন শেষ করেছি। অতসীর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে টানা 12 বছর আমি প্রায় প্রতিদিন বিকেলে গিয়ে ওই বাগানে বসে থেকেছি, আর বুড়ো হয়েছি অল্প অল্প করে। আর সেই বাগানে ছোট ছোট ছেলে মেয়েরা আসতো, তাদের সঙ্গে ছিল আমার খুব ভাব। 7 কি 8 বছরের একটি মেয়ে ছিল, নাম ছিল রুমি। ভারী ছিচকাতুরে মেয়ে, একটু রোগাভোগা ছিল, শ্যামলা রং। তার দাদু বসতো বেঞ্চে আমারই পাশে, নাতনি খেলে বেড়াতো খেলুড়িদের সঙ্গে। দাদু বাজার দর নিয়ে শুরু করতেন। গান্ধী, নেহেরু, সুভাষ বোসের কথা এসে পড়ত, ধর্মের কথাও উঠত। মাঝে মধ্যে রুমি কাঁদতে কাঁদতে এসে নালিশ করত, আমাকে ওরা খেলায় নিচ্ছে না, কিংবা বলতো, ধীরু, ওর চাকাটা আমাকে চালাতে দিচ্ছে না, দাদু। দাদু বিব্রত হতেন। আমি রুমিকে একটা গল্প বলে ভোলাতাম। রুমি, একটা লোক, বুঝলে, একটা লোক একবার জ্যোৎস্না রাতে বাড়ি ফিরতে ফিরতে চাঁদ দেখে খুব লোভ করলো, বুঝলে। তারপর দিল এক লাফ চাঁদটা ধরবার জন্য। লাফ তো দিলই, কেবলই শূন্যে উঠে যেতে লাগলো, কিছুতেই আর নামতে পারে না, মাটিতে নেমে আসতে পারে না। মেয়েরা যে কত তাড়াতাড়ি বাড়ে, এই গল্প শুনতে শুনতেই রুমি বালিকা থেকে কিশোরী হয়ে গেল। সেই বাগানে তার খেলুড়ি বন্ধুরা আর আসতো না। রুমির দাদুরও ধরল কালব্যাম, বৃদ্ধ বয়সের আদি ব্যাধি। কিশোরী মেয়েটি তবু মাঝে মাঝে আসত, আর আমিও তখন বাগানে নতুন আসা বাচ্চাদের সঙ্গে ভিড়ে গেছি। নতুন বুড়োরা দাদু হয়ে আসছে, আমার ভাব জমেছে। গান্ধী, নেহেরু নেই তো নতুন নেতারা এসে গেছে। ধর্মের কথাও পুরনো হয় না, আমার সময় কেটে যায়। এদিকে রুমি স্কুলের সবচেয়ে উপরের ক্লাসে উঠে গেছে প্রায়। আমি তখন হোমিওপ্যাথির চর্চা করি, ফলও হয়। রুমি আসে তার দাদুর জন্য ওষুধের কথা বলতে। আমি রোগ লক্ষণ মিলিয়ে বসে বসে ওষুধের কথা ভাবি, তারপর বাড়ি ফিরে যাই। পরদিন ওষুধ নিয়ে আসি। রুমির দাদুর আমার ওষুধের দারুণ বিশ্বাস। বলেন, এত অল্প বয়সে এত প্রবীণ মাথা যার, হোমিওপ্যাথি তার না হয়ে যায় না। বুড়ো আর বাচ্চাদের মহলে তখন আমার হোমিওপ্যাথির বেশ নাম ডাক। কোচবিহারে এতকাল যেসব হোমিওপ্যাথ করে খাচ্ছিল তারা আমার নিন্দে করতে লাগলো। বুঝলাম এই একটা ব্যাপারে আমার খানিকটা সফলতা হয়েছে। তবে অতসীর কথা আমি এখনো কাউকে বলিনি। আমার হৃদরোগ, হাঁপানি, হোমিওপ্যাথি এবং বিয়ে না হওয়ার মূলে যে একটি প্রেম আছে তা কেউ কোনোদিন টের পেল না। জেলা শহর কোচবিহারের রাজার বাগানে বসে আমি বহু বুড়ো আর বাচ্চার অনেক কথা শুনেছি 12 বছর ধরে, কিন্তু কখনো কখনো কাউকে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটার কথা বলতে পারিনি। তা কেবল আধখানা রূপকথার গল্পের মতো, যাদের জন্য লাফিয়ে ওঠা, শূন্যে ঝুলে থাকা একটা মানুষের ভিতর দিয়ে ভাঙা রেকর্ডের মতো বারবার কয়েকজন শুনেছে মাত্র। রুমি তাদের মধ্যে একজন। রুমির দাদু মারা গেলে রুমি খুব কাঁদছিল, ভীষণ। এই কান্না থামানো যায় এমন ওষুধ হোমিওপ্যাথিতে নেই। শ্মশানে যাওয়ার সময়
তাকে কিছুতেই দাদুর বুক থেকে ছাড়িয়ে আনা যাচ্ছিল না। বালিকা বয়সে যে গল্পটা শুনে রুমি চুপ করত, সেই গল্পটা শুনলেও এই কান্না থামবার নয়। তা বুঝেও আমি তার দাদুর বিছানার পাশে দাঁড়িয়ে রুমিকে বললাম, রাজার বাগানে যেও রুমি, সেখানে দাদু আসবেন, রোজ যেমন আসতেন। রাজার বাগানে কোনো ফুলই ঝরে যায় না রুমি, ঘুমিয়ে থাকে, আবার ফোটে, কিছুই হারায় না, সব সব থাকে। এ হলো তত্ত্ব কথা, একটু ঘুরিয়ে বলা। তবু রুমি দাদুকে যেতে দিল শেষ পর্যন্ত। সব বহন করতে করতে ভাবলাম, হায়, মানুষ কত মিথ্যা ও সুন্দর কথা বলে। কথা ভালো না নীরবতা? পরদিন রাজার বাগানে বসে দেখি ফুল ফুটেছে, ছেলেরা খেলা করছে, ওরা জায়গা নিয়েছে বেঞ্চে, গাছের তলায় জলের ধারে। জেলা শহরে এখন আর প্রকাশ্যে প্রেম নিন্দনীয় নয়। যুবক যুবতীরা আসে, দেখি, মনে মনে ভাবি হোমিওপ্যাথির নানা রোগ লক্ষণের কথা, নিজের হাঁপানি আর হৃদরোগের কথা, আর ভাবি অতসীর কথা। রুমি এসে পাশটিতে বসে, দাদুকে বড় ভালোবাসত সে, মায়া হয় তার জন্য। একটা দীর্ঘশ্বাস ফেলে বলি, রুমি, আমার জীবনের কথা তোমাকে একদিন বলবো রুমি, একটা ব্যর্থতার ইতিহাস। রুমি চেয়ে থাকে, বলি বলি করেও বলা হয় না। গাছপালার কাছে, শূন্যতার কাছে, নিঃসঙ্গতার কাছেই মাত্র যে কথা বলা যায়, তা বাক্যময় মানুষের কাছে বলি কি করে? কিন্তু বলা দরকার, জীবন ফুরিয়ে যাওয়ার আগেই বলা দরকার, কিন্তু কিছুতেই ঠিক করতে পারি না। বাক্য ভালো নাকি নীরবতা? মেয়েরা যে কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। রুমিকে মাঝে মাঝে নিজের ব্যর্থতার কথা নতুন একটা রূপকথার ভিতর দিয়ে বলতে শুরু করেছিলাম। একটা লোকের ছিল একটা পক্ষীরাজ, বুঝলে রুমি, কেবল ছিল একটা পক্ষীরাজ, আর কিছুই তার ছিল না। কেবল সে পক্ষীরাজে ভর করে উঠে যেতে পারতো আকাশে। যেদিন খিদে পেত খুব, খাবার জুটত না, সেই দিনই সে শোষো করে পক্ষীরা জোড়াতো আকাশে। এই গল্প শেষ হলো না। রুমি শাড়ি ধরল, যুবতী হয়ে গেল একদিন। আর রাজার বাগানের দুটি একটি বুড়ো মরে গেল। কয়েকটি বালক বালিকা হলো কিশোর কিশোরী। আর হোমিওপ্যাথিতে আমার হাত যশ বেড়ে যেতে লাগলো। রুমি আর গল্প শুনতে চায় না। সে এখন ধীর গম্ভীর লাবণ্যময়ী মেয়েটি। সে ঘুরে বেড়ায় ধীর পায়। দূর থেকে আমার দিকে চেয়ে চেয়ে দেখে, কখনো সখনো একটু হাসে। আমার বুকের ভিতরটা ধক করে ওঠে। না, খুব বেশি বুড়ো হয়ে যাইনি আমি। বয়স তো মাত্র 33। রুমির চেয়ে আমি মোটে 12-13 বছরের বড়। মনে মনে ভাবি, হ্যাঁ, ওকে বলবো নাকি নীরবতাই ভালো। বুকে হাত রেখে হৃদরোগ টের পাই, শ্বাসে হাঁপানির টান। ক্ষণিক রোগ আমার মতো দুধে হোমিওপ্যাথের কাছেও হার মানেনি। আছে থাক, একটা তো জীবন, কেটে যাবে। রুমি তবু আসে রাজার বাগানে, সে থাকে, হাসে। আমি ভয় পাই, চোখ সরিয়েও নি। রুমি একদিন কাছে এসে বলে, আচ্ছা, কোনো গল্পই শেষ হলো না আপনার, এবার একটা গল্প বলুন তো, যার শেষ আছে। অনেকক্ষণ ভেবে বলি, হ্যাঁ হ্যাঁ, সেই যে চাঁদের জন্য লাভ দেওয়া লোকটা, সেই লোকটা কোনোদিন চাঁদে পৌঁছয়নি, আর মাটিতেও নামেনি।
জানি তো। জানো? সে তো আপনি। চমকে যাই। ভেবেচিন্তে বলি, মানুষ তার নিজের গল্পে শেষ করতে পারে না তো। রুমি বোঝে, মাথা নাড়ে, তারপরে উঠে যায়। ক্রমে আমার চার ধারে বাচ্চাদের ভিড় জমে দিনকে দিন। বুড়োরা কাছে এসে বসে থাকে। বাড়িতে দুবেলা রুগীর হাঁটাহাঁটি। বড় ব্যস্ত সময় যায় আজকাল। তবে রুমি ঠিকই আসে রাজার বাগানে, রোজ আসে। দূর থেকে দেখে, মাথা নাড়ে আর হাসে। বাক্য নয়, বাক্য নয়, নীরবতাও নয়, সংকেত পৌঁছয়। আমিও মাথা নাড়ি, আমিও হাসি। হতশীর কথা আজকাল আর মনে পড়ে না। হাঁপানির টানটাও কমে গেছে অনেক। হৃদরোগ আর টের পাই না। আমার সবল হৃৎপিণ্ড ঝলকে রক্ত তুলে ছড়িয়ে দেয় মুখময়। আমার গল্পটা বোধহয় এবার শেষ হবে। একটা মিষ্টি মধুর গল্পের সম্ভাবনা দিয়ে শেষ হলো আজকের গল্প রাজার বাগানে। আপনারা শুনলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প রাজার বাগানে। বেশ ভিন্ন স্বাদের একটি গল্প। আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।